My dear students and respected viewers, Assalamu alaikum. Warm welcome you all from Pakshi Ideal College online class. I think all of you are well by the grace of the Almighty Allah. I am also fine. My dear students, this is Muhammad Tariqul Islam, lecturer in English, Pakshi Ideal College, Sharsha Jashar. My dear students, today I will discuss article. I think all of you are well prepared with your educational materials. So let's get started. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো আর্টিকেলের উপরে এটি আমার চতুর্থ ক্লাস। এর আগে আমি 3টি ক্লাস দিয়েছি। আমরা সেখানে এ এবং এন এর ব্যবহার, দি এর ব্যবহার আলোচনা করেছি। আমরা 3 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ যে সমস্ত জায়গায় আর্টিকেল বসে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অর্থাৎ 3 নম্বর ক্লাসে তোমাদের আর্টিকেল বসে না কোথায় কোথায় তার উপরে 4 নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর নিয়ম থেকে আলোচনা শুরু করছি। তোমরা সবাই লক্ষ্য করার চেষ্টা করো। রুল 5, রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো রোগের নামের পূর্বে শূন্যস্থান থাকে তাহলে সেখানে ক্রস চিহ্ন বসবে, কোনো আর্টিকেল বসবে না। তোমরা লক্ষ্য করো। নাম্বার 1, ড্যাশ ক্যান্সার ইজ আ সিরিয়াস ডিজিজ। শিক্ষার্থী বন্ধুরা, ক্যান্সার শব্দটির আগে এখানে শূন্যস্থান থাকবে। ক্যান্সার শব্দটি একটি রোগের নাম, তাই তার আগে কোনো আর্টিকেল বসেনি, ক্রস চিহ্ন বসেছে। 2 নম্বর উদাহরণটি তোমরা লক্ষ্য করো। শি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। সে ম্যালেরিয়ায় ভুগছে। শিক্ষার্থী বন্ধুরা, ম্যালেরিয়া একটি রোগের নাম, আর এই ম্যালেরিয়ার পূর্বে এখানে শূন্যস্থান বসেছে। ম্যালেরিয়া রোগের নাম হয়, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, সুতরাং ক্রস চিহ্ন বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 5 নম্বর নিয়মটি বুঝতে পেরেছ। সবসময় মনে রাখবে, কোনো রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, সর্বদা ক্রস চিহ্ন বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী নিয়মটি লক্ষ্য করো। আমরা 6 নম্বর নিয়মে চলে এসেছি। ফ্যাক্টিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ফ্যাক্টিটিভ ভার্বের যে কমপ্লিমেন্ট থাকবে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদাহরণটি লক্ষ্য করো। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি প্যাসিভে আছে, এজন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এখানে চেয়ারম্যান ইলেক্টেড এই ফ্যাক্টিটিভ ভার্বটির কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টের পূর্বে যখন কোনো শূন্যস্থান থাকবে তখন ক্রস চিহ্ন বসবে। তোমরা দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো। দে মেড মি চেয়ারম্যান। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেড শব্দটির ফ্যাক্টিটিভ ভার্ব FV, আর মি একটি অবজেক্ট, এবং এটি ক্যাপ্টেন শব্দটি অতিরিক্ত একটি অবজেক্ট, যেটাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি ফ্যাক্টিটিভ ভার্বের। আর এই ফ্যাক্টিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে শূন্যস্থান থাকলে এখানে শূন্যস্থান থাকবে ক্যাপ্টেনের পূর্বে, সেখানে কখনোই কোনো আর্টিকেল বসবে না, সর্বদা ক্রস চিহ্ন বসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা অনেকে ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা নেই, আর তাছাড়া ফ্যাক্টিটিভ ভার্বের যে কমপ্লিমেন্ট কি সেটা হয়তো তোমরা ঠিক বুঝতে পারছো না। তো খেয়াল করো, একটি ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পূরণ করতে পারে না। বাক্যের অর্থ পূরণ করার জন্য অতিরিক্ত একটি অবজেক্টের প্রয়োজন হয়। এই অতিরিক্ত অবজেক্টকেই ফ্যাক্টিটিভ ভার্বের কমপ্লিমেন্ট বলা হয়, এবং এই অতিরিক্ত অবজেক্টটির আগে শূন্যস্থান থাকলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। উই মেড হিম।
শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে একটি অবজেক্ট আছে, তবু এই বাক্যটি সম্পূর্ণ হয়নি। কারণ শ্রোতা হিসেবে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, উই মেড হিম, আমরা তাকে বানালাম, স্যার কি বানালেন? সুতরাং আরও একটি অবজেক্টের প্রয়োজন। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে অধিনায়ক বানালাম। সুতরাং আর একটি অবজেক্ট আনলে বাক্যের অর্থ পরিপূর্ণ হলো। তাহলে যে ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, তখন বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য আরও একটি অবজেক্টের প্রয়োজন হয়। সেই অতিরিক্ত অবজেক্টের নাম হচ্ছে কমপ্লিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, ফ্যাক্টিটিভ ভার্বের যে অতিরিক্ত অবজেক্ট, সেই অবজেক্টের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে ক্রস চিহ্ন বসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। তোমরা খেয়াল করো 7 নম্বর নিয়ম। মানবজাতি বোঝাতে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। মানবজাতি বোঝাতে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তোমরা সবাই লক্ষ্য করো, ম্যান ইজ মর্টাল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ম্যান বলতে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে, সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে, তাই তার আগে শূন্যস্থান থাকলে সেখানে আর্টিকেল বসবে। কিন্তু তোমরা লক্ষ্য করো, ম্যান দ্বারা যদি একজন মানুষকে বোঝায় তাহলে তার পূর্বে এ বসবে। যেমন লক্ষ্য করো, রহিম ইজ আ ম্যান। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই ম্যান দ্বারা কেবল রহিমকে বুঝিয়েছে, আর রহিম হচ্ছে একজন। তাই যদি কোনো ব্যক্তি বিশেষ বা একজনকে বুঝিয়ে থাকে ম্যান দ্বারা, তাহলে তার পূর্বে উচ্চারণ অনুযায়ী ম্যান বসাতে হবে। যেহেতু ম্যানের এম কনসোনেন্ট, তাই তার পূর্বে এ বসেছে। আর যখন ম্যান দ্বারা পুরো মানব জাতিকে বোঝাবে, তখন তার পূর্বে ক্রস চিহ্ন বসবে। এখানে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, যে কোনো একজন মানুষ নেই, পৃথিবীর সমস্ত মরণশীল, যার কারণে এই ম্যান সমগ্র মানব জাতিকে বুঝিয়েছে, তাই তার পূর্বে ক্রস চিহ্ন বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। পরবর্তী নিয়মে চলে এসো সবাই। 8 নম্বর নিয়মটি খেয়াল করো, উৎসবের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। উৎসবের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সেটি হতে পারে মুসলিমদের অনুষ্ঠান বা উৎসব, হিন্দুদের উৎসব, খ্রিস্টান ইহুদিদের উৎসব, যাদের উৎসব হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি উৎসবের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। যেমন লক্ষ্য করো, ড্যাশ, এখানে শূন্যস্থান ঈদুল আজহা ইজ আ ফেস্টিভ্যাল অফ মুসলিমস। ঈদুল আজহা হচ্ছে মুসলমানদের একটি উৎসব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করো, ঈদুল আজহা একটি মুসলিমদের বিশেষ উৎসবের নাম। যাদের উৎসব হোক না কেন, সে উৎসবের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, ক্রস চিহ্ন বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী নিয়মে চলে এসো। 9 নম্বর নিয়ম, ইচ, এভরি বা নো এর পূর্বে বা পরে কোনো আর্টিকেল বসে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে খেয়াল করো, ইচ, এভরি এবং নো এই তিনটি শব্দের পূর্বে অথবা পরে কোনো আর্টিকেল বসে না। আমরা উদাহরণ লক্ষ্য করি, ইচ বয় গট আ প্রাইজ। শিক্ষার্থী বন্ধুরা, ইচের পরে এখানে শূন্যস্থান আছে, সুতরাং ক্রস চিহ্ন বসেছে। 2 নম্বর উদাহরণটা লক্ষ্য করো, ড্যাশ ইচ বয় গট আ প্রাইজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি যে ইচের পরে কোনো আর্টিকেল বসবে না, আবার ইচের পূর্বেও কোনো আর্টিকেল বসবে না। এভাবে তোমরা লক্ষ্য করো, এভরি ড্যাশ বয় ওয়াজ ব্রিলিয়ান্ট। এভরির পরেও বলেছিলাম যে কোনো আর্টিকেল বসবে না, বসেনি। আবার এভরির পূর্বেও কোনো আর্টিকেল বসবে না, ড্যাশ এভরি বয় ওয়াজ ব্রিলিয়ান্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে এভরির পূর্বেও কোনো আর্টিকেল বসেনি। উপরের উদাহরণটি লক্ষ্য করো, এভরির পরেও কোনো আর্টিকেল বসেনি। সুতরাং ইচ, এভরি বা নো এই তিনটি শব্দের পূর্বে বা পরে কোনো আর্টিকেল বসে না। পরবর্তী নিয়মে চলে যাচ্ছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। 10 নম্বর নিয়ম, পজিটিভ কেজ অর্থাৎ মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর,
yours, his, her, hers, their, theirs, one's, whose, its এর পূর্বে বা পরে কোনো আর্টিকেল বসে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পজিটিভ কেজের পূর্বে বা পরে কোনো আর্টিকেল বসে না। তোমরা সবার উদাহরণ লক্ষ্য করো। দিস ইজ হিজ বুক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হিজ শব্দটির পরে শূন্যস্থান থাকবে। হিজ পজিটিভ কেজ হয়, এরপরে কোনো আর্টিকেল বসেনি। আবার 2 নম্বর উদাহরণটি তোমরা লক্ষ্য করার চেষ্টা করো। দিস ইজ ড্যাশ হিজ পেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো পজিটিভ কেজের পূর্বে শূন্যস্থান দিয়েছে, এখানে ক্রস চিহ্ন বসেছে। আর প্রথম উদাহরণটিতে হিজ এই পজিটিভ কেজের পরে শূন্যস্থান দিয়েছিলাম, সেখানেও ক্রস চিহ্ন বসেছে। সুতরাং তোমাদের সবার মনে রাখতে হবে যে পজিটিভ কেজের পূর্বে বা পরে কখনোই কোনো আর্টিকেল বসে না, সর্বদাই তোমাদেরকে ক্রস চিহ্ন বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি আমার অনলাইন ক্লাস দেওয়ার সময় যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে আমার ইনবক্সে মেসেজ করবে। আমি তোমাদের পরবর্তীতে যত গ্রামার সংক্রান্ত প্রশ্ন থাকবে বা জানার থাকবে, সেগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব বিস্তারিতভাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মে চলে আসবো এখন সবাই। 11 নম্বর নিয়ম দেখো। আল্লাহ বা গড এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আল্লাহ বা গড এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। ড্যাশ আল্লাহ ইজ ইউনিক। আল্লাহ নামের পূর্বে এখানে শূন্যস্থান রয়েছে, সুতরাং এখানে কোনো আর্টিকেল না বসে ক্রস চিহ্ন বসেছে। আল্লাহ ইজ ইউনিক, আল্লাহ এক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আল্লাহ বা গড অর্থাৎ সৃষ্টিকর্তার নামের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না, সর্বদাই ক্রস চিহ্ন বসাতে হয়। আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। খেলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। শিক্ষার্থী বন্ধুরা, যে ধরনের খেলাই হোক, কোনো ধরনের খেলার নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তোমরা উদাহরণ লক্ষ্য করো। ড্যাশ ফুটবল ইজ মাই ফেভারিট গেম। এই ফুটবল শব্দটি একটি খেলার নাম, এর আগে কোনো আর্টিকেল বসেনি, ক্রস চিহ্ন বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফুটবল কিন্তু একটা বস্তুও হতে পারে, যেটা দিয়ে আমরা ফুটবল খেলি। যদি সেটা সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। যেমন তোমরা উদাহরণ লক্ষ্য করো। আই হ্যাভ আ ফুটবল। শিক্ষার্থী বন্ধুরা, আমার একটি ফুটবল আছে। এখানে ফুটবল একটি গোলাকার বস্তু, যেটা সংখ্যা দ্বারা গোনা যায়, তাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় এর পূর্বে উচ্চারণ অনুযায়ী বসেছে, কারণ ফুটবলের এফ কনসোনেন্ট। আর এখানে ফুটবলের পূর্বে শূন্যস্থান রয়েছে। ফুটবল একটি খেলার নাম, সুতরাং যদি কোনো শব্দ দ্বারা কোনো খেলার নাম বোঝায় তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে চলে আসছি। 13 নম্বর নিয়ম। শুধু অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ ব্যান বসে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে, শুধু অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ ব্যান বসে না। যেমন রহিম ইজ ড্যাশ অনেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, অনেস্ট শব্দটি এখানে অ্যাডজেক্টিভ, তো তোমাদের সবার জেনে রাখা ভালো, শুধু অ্যাডজেক্টিভের পূর্বে কখনো এ ব্যান বসে না, তাই ক্রস চিহ্ন এখানে বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এসো। এখানে এনবি বিশেষ একটি নোটের কথা বলা হচ্ছে। তবে অনেক সময় অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তা প্লুরাল কমন নাউন হয়। এটি একটি চমৎকার একটি নিয়ম, তোমাদের খেয়াল রাখতে হবে। তবে অনেক সময় অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তা প্লুরাল কমন নাউন হয়। তোমরা উদাহরণ লক্ষ্য করো। নাম্বার 1, দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই ভার্বটি প্লুরাল, তাহলে আগের সাবজেক্ট প্লুরাল হতে হবে। আমরা জানি অনেস্ট মানে সৎ, আর এই অনেস্ট শব্দটির আগে যখন দি চলে আসলো তখন দি অনেস্ট মানে সৎ লোকেরা। সুতরাং অনেস্ট অ্যাডজেক্টিভের পূর্বে দি বসার কারণে প্লুরাল নাউন হয়ে গেল, সুতরাং সাবজেক্টে প্লুরাল। শুধু অনেস্ট শব্দের অর্থ সৎ, আর দি অনেস্ট মানে সৎ লোকেরা। 2 নম্বর উদাহরণ লক্ষ্য করো। দি পুয়ার আর বর্ন টু সাফার। দরিদ্ররা দুঃখ কষ্ট ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও ভার্ব হচ্ছে আর, এটি প্লুরাল ভার্ব। এর পূর্বে পুয়ার শব্দটি অ্যাডজেক্টিভ, যার অর্থ দরিদ্র
বা গরিব, আর এর আগে দিয়ে আসায় অর্থ হলো গরিব লোকেরা, সুতরাং প্লুরাল নাউনে পরিণত হলো। অ্যাডজেক্টিভটির পূর্বে দিয়ে বসার কারণে তা প্লুরাল নাউন হয়ে গেল, একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং সাবজেক্ট হিসেবে প্লুরাল হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী উদাহরণ লক্ষ্য করব। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানেও আর প্লুরাল ভার্ব বসেছে, তার আগে রিচ মানে ধনী, আর দি রিচ মানে ধনী লোকেরা বা ধনীরা বা ধনী ব্যক্তিরা। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা বা ধনী ব্যক্তিরা সর্বদা সুখী নয়। 4 নম্বর উদাহরণ লক্ষ্য করো, এখানে আর শব্দটি এখানে প্লুরাল ভার্ব, কারণ তার আগে সাবজেক্টে প্লুরাল। শুধু ওল্ড মানে তোমরা খেয়াল করো বৃদ্ধ, এটি একটি অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে বসার কারণে এখানে শূন্যস্থান থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দিয়ে বসাতে হবে। দি ওল্ড, তার অর্থ হলো দেখাচ্ছে যে বৃদ্ধ লোকেরা। দি ওল্ড অ্যাডজেক্টিভের আগে দিয়ে আসাতে সেটি প্লুরাল নাউন হয়ে যাচ্ছে। প্রত্যেকটি অ্যাডজেক্টিভ সাবজেক্টের আগে যে অ্যাডজেক্টিভ থাকবে তার আগে যদি দিয়ে বসে, তাহলে সেটা তোমরা মনে করবে যে প্লুরাল নাউন হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দি ওল্ডার দি বার্ডেন অফ আওয়ার সোসাইটি, বৃদ্ধ লোকেরা হচ্ছে আমাদের সমাজের বোঝা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না, এ বা অ্যান বসবে না বিশেষ করে, আর আর্টিকেলের পূর্বে যখন দি বসবে, অ্যাডজেক্টিভের পূর্বে এ বা অ্যান বা কোনো আর্টিকেল বসে না, তবে যদি কখন আমরা দি বসে তাহলে সেটি প্লুরাল নাউনে পরিণত হবে, এবং সেই অনুযায়ী তাদের ভার্বটিও প্লুরাল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী নিয়মে চলে এসেছি। তোমরা খেয়াল করো, কোন স্থানের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কোন স্থানের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেলে বসে না, এ অ্যান বা দি কোনোটি বসবে না। এখানে শূন্যস্থান থাকবে। উদাহরণ লক্ষ্য করো, ড্যাশ বেনাপোল ইজ আ ফেমাস ল্যান্ড পোর্ট। বেনাপোল হচ্ছে একটি বিখ্যাত স্থলবন্দর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেনাপোল হচ্ছে একটি স্থানের নাম, যার কারণে এই স্থানের নামের পূর্বে কোনো আর্টিকেল বসেনি, ক্রস চিহ্ন বসেছে এখানে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 15 নম্বর নিয়মের মাধ্যমেই আমাদের অমিশন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কোথায় কোথায় বসে না, সেই নিয়মগুলো এখানে সমাপ্ত হলো। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছে এবং আর্টিকেলের যাবতীয় সমস্যা সম্পর্কে বুঝতে পেরেছে এবং সমস্ত সমস্যার সমাধান তোমরা খুঁজে পেয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আমার আর্টিকেলের উপরে যতগুলো ক্লাস দিয়েছে তোমাদের অনেকখানি উপকার হয়েছে। তোমরা এই নিয়মের আলোকে প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি আগামী ক্লাসে যে আর্টিকেলের সমস্ত রুলগুলো শেষ করলাম, তার উপরে ভিত্তি করে ইউজ অফ আর্টিকেল তোমাদের দেখানো হবে। আর্টিকেলের উপরে আমরা এক্সারসাইজের ক্লাস নিয়ে আসব। সে পর্যন্ত তোমাদের সবার সুস্থতা এবং তোমাদের মঙ্গল কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।